ভারত সম্পর্কটা যখন কেন ভারত সরকার শেখ হাসিনাকে একটা সংবাদ সম্মেলন করতে দিল 5ই আগস্ট, তা নিয়ে একেবারে তিক্ততার চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এবং বাংলাদেশ যখন স্পষ্ট বলে দিয়েছে যে ভারত সরকার যদি শেখ হাসিনার এই প্রকাশ্যে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় বন্ধ না করে, বাংলাদেশের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে, তাহলে ভারত বাংলাদেশের মধ্যকার সম্পর্কটা স্বাভাবিক হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তখন শেখ হাসিনার মতো সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। ভারতের সবচেয়ে পুরনো ইংরেজি পত্রিকাগুলোর একটি দ্য পায়োনিয়ার, যেটি সেই 1865 সাল থেকে প্রকাশিত হচ্ছে, সেই পত্রিকাটিতে এবার শেখ হাসিনা নিজেই একটা নিবন্ধ রচনা করেছেন। এবং দ্য পায়োনিয়ার তার এই নিবন্ধটি, যেটি শিরোনাম তিনি দিয়েছেন বাংলাদেশ মাস্ট বি রিস্টোর্ড থ্রু ডেমোক্রেসি, কনস্টিটিউশনাল অর্ডার অ্যান্ড রিলিজিয়াস হারমোনি, মানে বাংলাদেশকে আবারও ধ্বংসের দ্বার প্রান্ত থেকে আবারও ফিরিয়ে আনতে গণতন্ত্র, সাংবিধানিক পদ্ধতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পথে নিয়ে আসতে হবে, সেটি যখন তারা শিরোনাম করেছে, তারা লিখেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এই নিবন্ধটি রচনা করেছেন। পায়োনিয়ার পত্রিকায় শেখ হাসিনা এই লেখাটি মূলত লিখেছেনই এই বিষয়টা নিয়ে যে কিভাবে একটা দেশকে পৃথিবীর 35তম বৃহত্তম অর্থনীতিতে শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার পরিণত করেছিলেন একেবারে কিছু ছিল না এমন একটা পরিস্থিতি থেকে। আর সেই দেশটাকে কি করে ইউনূস সরকার 1 বছরের মধ্যে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন, এবং তারপর ইউনূস সরকার এবং এখন তারেক রহমান সরকার মিলে সেই ধারা অব্যাহত রেখেছেন এবং দেশটায় বিদ্যুৎ, জ্বালানি থেকে শুরু করে শিল্প, কলকারখানা, মানুষের জীবন, নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি সব কিছু ধ্বংস হয়ে গেছে। শেখ হাসিনা এই লেখাটিতে শুধু যে ধ্বংস হয়ে গেছে দায়ী করেছেন তাই নয়, তিনি যে দেশে ফেরার বিষয়টা মাথায় রেখে এখন সব লিখছেন, সকল প্রস্তুতি গ্রহণ করছেন, সেটাও এই লেখায় পরিষ্কার। তিনি কিভাবে বাংলাদেশকে আবারও সেই ধ্বংস থেকে ফিরিয়ে আনতে হবে সেটাও স্পষ্ট করেছেন। এবং তিনি বলেছেন যে বাংলাদেশকে কোনো চরমপন্থা, এক্সট্রিমিজম, ভায়োলেন্স, সহিংসতা কিংবা তার যে ধর্মনিরপেক্ষতার ভিত্তি, সেগুলো ধ্বংস করে দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার কোনো দরকার নেই, বরং বাংলাদেশকে আবারও রিস্টোর্ড, পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, ধ্বংস থেকে আবারও তাকে ফিরিয়ে আনতে হবে গণতন্ত্র, সাংবিধানিক পদ্ধতি এবং ধর্মীয় সম্প্রীতি, উন্নয়ন এবং নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমেই। কারণ শেখ হাসিনা বলছেন একটা স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ শুধুমাত্র দক্ষিণ এশিয়ার জন্য ভালো তাই নয়, একটা সেকুলার, ধর্মনিরপেক্ষ এবং শান্তিপূর্ণ বাংলাদেশ পুরো বিশ্বের নিরাপত্তার জন্যই অত্যন্ত জরুরি। শেখ হাসিনা তার এই লেখাটা শুরু করেছেন যে এই কথাটা দিয়ে যে বাংলাদেশ একটা শান্তিপূর্ণ এবং মধ্যপন্থী মুসলিম দেশ, কিন্তু দেশটা আজ ভেঙে পড়ার দ্বারপ্রান্তে। বাংলাদেশ আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে দেশটি একেবারে শূন্য থেকে উঠে এসে বিশ্বের 35তম বৃহৎ অর্থনীতিতে পরিণত হয়েছিল, কিন্তু ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ সরকার মাত্র 1 বছরে সেই অর্জনগুলো ধ্বংস করে দিয়েছিল। শেখ হাসিনা এই লেখাটিতে প্রথম তারেক রহমান সরকারও যে তার সরকার পতনের আন্দোলনের সঙ্গে যেমন জড়িত ছিলেন, তেমনি এখনো এই দেশ ধ্বংস করার কার্যক্রমে ইউনূস সরকারের ধারাবাহিকতা বজায় রাখছেন, সেটা তারেক রহমানের নাম উল্লেখ করে, তারেক রহমান সরকারের নাম উল্লেখ করে বলেছেন। সম্ভবত এটাই প্রথম যে কোনো সাক্ষাৎকারেও আমি লক্ষ্য করি নাই, কিংবা শেখ হাসিনার আগের কোনো লেখায়ও আমি দেখি নাই এভাবে সরাসরি তারেক রহমান সরকারকেও শেখ হাসিনা এই ঘটনার জন্য দায়ী করছেন। আমার লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আঞ্চলিক সম্প্রীতি বজায় রাখা এবং দেশের মানুষের
অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা, কারণ এটাই ছিল আমার বাবার লক্ষ্য। তিনি চেয়েছিলেন বাংলাদেশকে একটা দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে। আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িকতা মুক্ত রাজনীতি, গণতন্ত্র এবং সবার সমান অধিকারে বিশ্বাস করে। শেখ হাসিনা বলছেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো দেশটাকে একটা সবার দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সহ প্রতিটা নাগরিকের দেশ হিসাবে এই দেশটা প্রতিষ্ঠিত হয়েছিল। এবং 21 বছর পর, 1975 সালের 15ই আগস্টের 21 বছর পর 1996 সালে যখন শেখ হাসিনার সরকার শেখ হাসিনা প্রথমবার সরকার গঠন করেন, শেখ হাসিনা লিখছেন, আমি দেশের মানুষের জন্য যতটা সম্ভব কাজ করার চেষ্টা করেছি, খাদ্য উৎপাদন বাড়িয়েছি এবং 2001 সালে আমাদের 5 বছরের মেয়াদ শেষে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল। বিদ্যুৎ উৎপাদন বেড়ে 4300 মেগাওয়াট হয়েছিল। সাক্ষরতার হার বেড়ে দাঁড়িয়েছিল 65.5%। অন্যান্য সামাজিক ও অর্থনৈতিক সূচকেও বড় ধরনের উন্নতি হয়েছিল। কিন্তু 2001 সালের নির্বাচনে আমি দ্বিতীয়বার ক্ষমতায় আসতে পারিনি। মানে শেখ হাসিনা সম্ভবত সবকিছু দলিলবদ্ধ রাখতে চাইছেন যে কি কি আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার নেতৃত্বে এবং এই যে দীর্ঘ সময়ে তারা যখন সরকারে থেকেছেন সাধারণ মানুষের উন্নয়নে করেছেন। মানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, বিদ্যুৎ উৎপাদন বাড়ানো, সাক্ষরতা বাড়ানো, স্বাস্থ্য শিক্ষা খাতে বড় ধরনের পদক্ষেপ, এগুলোকে শেখ হাসিনা নিজেই লিখে এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দলিলবদ্ধ রাখতে চাইছেন। শেখ হাসিনা লিখছেন, এরপর 2001 থেকে 2006 সালের মধ্যে বিএনপি জামাত জোট সরকারের সময় বাংলাদেশ সন্ত্রাসবাদ, উগ্র ধর্মীয় মৌলবাদের উর্বর ভূমিতে পরিণত হয়েছিল। হরকাতুল জিহাদ, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ সহ বিভিন্ন উগ্রপন্থী সংগঠন দেশে জায়গা, আশ্রয় ও সাহস পেয়েছিল। এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার সম্পূর্ণ বিপরীত ছিল। মানে 2001 থেকে 2006 এর সময়টাকে তো সেভাবে এখন আলোচনা করা হচ্ছে না। ওই সময়টায় যে ধরনের উগ্র সন্ত্রাসবাদ, ধর্মীয় মৌলবাদের বিকাশ লাভ করেছিল, যখন বিএনপি জামাত একসাথে জোট সরকার গঠন করে ক্ষমতায় এসেছিল, সেই বিএনপি জামাতই তো এখন বাংলাদেশ পরিচালনা করছে। শেখ হাসিনা সেই সময়টা তাই মনে করিয়ে দিতে চাইছেন। শেখ হাসিনা লিখছেন, 8 বছর পর যখন 2008 সালের নির্বাচনে জনগণের ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, 2009 সালে সরকার গঠন করেন, তখন আমরা সন্ত্রাস দমনকে জাতীয় অগ্রাধিকার হিসেবে নিয়েছিলাম। 2009 সালে আমরা সন্ত্রাস বিরোধী আইন প্রণয়ন করি, সন্ত্রাসে অর্থায়ন, অর্থ পাচার, জঙ্গি নিয়োগ এবং উগ্রপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শক্তিশালী করি। কাউন্টার টেরোরিজম, ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট, অ্যান্টি টেরোরিজম ইউনিট, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলি যাতে গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ে এবং জঙ্গিবাদ প্রতিরোধে জাতীয় সমন্বয় কাঠামো তৈরি করা হয় এবং সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল গঠন করা হয়। তারপর শেখ হাসিনা লিখছেন যে 2024 সালের জুলাই আগস্টে এসে বাংলাদেশ একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে, যেখানে বাংলাদেশের কোটা আন্দোলনকে সামনে রেখে ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিকল্পনায় একটা আন্দোলনের মাধ্যমে একটা নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেয় ও লাভবান হয় বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠী। ইউনূস তো নিজেই বলেছেন যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই আন্দোলনটা তারা পরিচালনা করেছেন। এখন শেখ হাসিনা সরাসরি বলছেন ওই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেয় এবং লাভবান হয় বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠী। এসব দুষ্কৃতকারী 460টি পুলিশ স্টেশনে হামলা, অগ্নিসংযোগ করে, দেশের অনেক জায়গায় আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ে, পুলিশ সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয় এবং সেতুর উপর ঝুলিয়ে রাখা হয়। মানে এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে পিটিয়ে, মেরে, পুড়িয়ে সেতুর ওপর কয়েকদিন ধরে ঝুলিয়ে রাখা, এগুলো যে উগ্রপন্থীদের সরাসরি একটা নজির। মানে সারা পৃথিবী জুড়ে যখন উগ্রবাদীরা, চরমপন্থীরা আন্দোলন করে বা চরমপন্থীরা তাদের হামলা আক্রমণ চালায়, তখন তারা আইন শৃঙ্খলা রক্ষা ব্যবস্থা যাতে ভেঙে পড়ে সেটা নিশ্চিত করে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালায়, থানায় হামলা চালায়,
পুড়িয়ে দেয় রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনা এবং তারা এরকম করে পিটিয়ে মেরে ঝুলিয়ে রাখে। মানে এটা তো কোনো ছাত্র আন্দোলনের নমুনা হতে পারে না। শেখ হাসিনা তাই সুনির্দিষ্টভাবে ওই ঘটনাগুলো উল্লেখ করেছেন এবং তিনি বলেন, কারাগারেও হামলা চালানো হয়, দণ্ডিত অভিযুক্ত জঙ্গিরা পালিয়ে যায়, জামিনে মুক্তি পায়, নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরির, হরকাতুল জিহাদ, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের নেতা সহ অনেক সন্ত্রাসী ও হত্যাকারী যারা কারাগারে ছিল তাদের মুক্তি দেওয়া হয়। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আহমদিয়া, সুফি দরবার, বাজার সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ধ্বংস করা হয়। শুধু প্রতিষ্ঠান নয়, সাধারণ মানুষও রেহাই পায়নি। উগ্রপন্থী নেতারা আবার প্রকাশ্য রাজনীতিতে ফিরে আসতে শুরু করে। শেখ হাসিনা এখানে বলেন, তাদের কৌশল ছিল নির্মম। মানুষের লাশ ফেলো, ক্ষোভ তৈরি করো, তারপর সরকারকে ফেলে দাও। ডক্টর ইউনূস, তারেক রহমান এবং জামায়াত এই লক্ষ্যেই আন্দোলন চালিয়েছিল। এটি কোনো আকস্মিক ছাত্র আন্দোলন ছিল না, এটি ছিল অত্যন্ত পরিকল্পিত একটি অভিযান। শেখ হাসিনার মুখে বা শেখ হাসিনার কোনো লেখায় এর চেয়ে স্পষ্টভাবে 2024-এর জুলাই আগস্টের যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহের বর্ণনা সম্ভবত এর আগে পাইনি। শেখ হাসিনা লিখছেন, 18ই জুলাই আমি প্রতিটি মৃত্যু, প্রতিটি গুলি, প্রতিটি সহিংসতা এবং অস্ত্র ব্যবহারের ঘটনা তদন্ত করতে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছিলাম। প্রশ্ন হলো, ডক্টর ইউনূস যদি সত্যি বিচার চাইতো এবং তার সরকার চাইতো, তাহলে তারা সেই তদন্ত বন্ধ করলো কেন? একটা স্বাধীন তদন্তকে তারা ভয় পেল কেন? যারা প্রকৃত হত্যাকাণ্ড ঘটিয়েছিল 2024-এর জুলাই আগস্টে, আসলে অন্তর্বর্তী সরকার তাদের সুরক্ষা দিয়েছে, তাদের দায় মুক্তি দেওয়া হয়েছে। এই দায় মুক্তি অনেক কিছু বলে দেয়। তারা যদি কোনো অপরাধ না করে থাকে, তাহলে তাদের দায় মুক্তি প্রয়োজন হলো কেন? তাদের সুরক্ষা দেওয়াই প্রমাণ করে প্রকৃত হত্যাকারী কারা ছিল। তারেক রহমানের প্রসঙ্গে শেখ হাসিনা এখানে এসে বলছেন, তারেক রহমান তার পূর্বসূরি যে কাজ শুরু করেছিলেন, মানে ইউনূস যে কাজ শুরু করেছিলেন, সেটাই চালিয়ে যাচ্ছেন এবং ভুক্তভোগীদের ন্যায় বিচার থেকে বঞ্চিত করছেন। 2024 সালের আগস্ট থেকে এখন পর্যন্ত দেশে আইন শৃঙ্খলা বলে কিছু নাই। দেশে একটা ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে। 2009 সাল থেকে আমরা যে দেশকে উন্নত করেছি, শেখ হাসিনা মনে করাচ্ছেন 2021 সালে যে দেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে উঠে এসেছে, সেই দেশের মানুষের জীবনমান আমরা উন্নত করেছিলাম। দারিদ্র্যের হার কমিয়ে 18.7% এবং চরম দারিদ্র্যের হার 5.6% নেমে এসেছিল। মানুষ শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির মধ্যে জীবনযাপন করত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গত 2 বছরে অর্থনৈতিকভাবে দেশটা বিপর্যস্ত হয়েছে এবং আমাদের সব অর্জন ধ্বংস করে দেওয়া হয়েছে। দারিদ্র্য বাড়ছে, মানুষের জীবন নিরাপদ নয়, ঘরে কিংবা রাস্তায় মানুষের কোথাও নিরাপত্তা নাই। অথচ যারা ক্ষমতায় আছে তারা ক্ষমতা ব্যবহার করে অর্থ উপার্জন করছে। সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে তাদের কোনো চিন্তা নাই। শেখ হাসিনা এর আগে অনেকগুলো সাক্ষাৎকারে সে কথাই বলেছেন যে দেশটাকে আবারও উন্নয়নের পথে ফিরিয়ে নিয়ে যাওয়ার সংগ্রামের জন্যেই তারা দেশে ফেরা এবং তিনি মনে করেন মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে চলে এসেছে, তারা দেশটাকে পেছনে